হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস সেন্টেন্স স্ট্রাকচার 2। আমরা সেন্টেন্স স্ট্রাকচারের প্রথম ভিডিওটি করেছি, সেখানে নিয়মকানুন নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি সেন্টেন্স স্ট্রাকচারের টেস্ট শুরু হচ্ছে আজকের থেকে। এটি 2 নম্বর ভিডিও, কিন্তু মূলত টেস্টের 1 নম্বর। তো এই ভিডিওটিতে বলা মানে প্রাসঙ্গিক হিসেবে বলছি যে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার টেস্টে আমি নিজে পার্টিসিপেট করেছিলাম। 40টি সেন্টেন্স থাকতো, সেই 40টি সেন্টেন্সের মধ্যে পারফর্ম করলে তারপরে গ্রেডিংটি নির্ণয় করা হতো। তো সেই 40টি সেন্টেন্স ঠিক রেখে তার মধ্যে প্রথম 20টি থেকে একটি ভিডিও, তারপরে 20টি থেকে আরেকটি ভিডিও, এবং এভাবে চলছে। কারণ আমাদের ভিডিওতে 40টি সেন্টেন্স দেওয়া সম্ভব না, অনেক লম্বা হয়ে যায়, জন্য 20টি বাক্য দিয়ে সেন্টেন্স। তো এখানে এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য হলো যে এই রকমের 17টি ভিডিও আমরা দিচ্ছি, 20টি করে বাক্য, কিন্তু এগুলোতে একটি ভিডিওর মধ্যে যে সেন্টেন্সগুলো আছে দেখা যাবে তার পরের ভিডিওতে তার মধ্যে কয়েকটি আছে, পরের ভিডিওতে আবার দেখা যাবে একই জিনিস অন্য জায়গায় একাধিকবার আছে। তো এগুলো একটু খেয়াল করতে হবে, কারণ এগুলো টেস্ট আমি ঠিক রেখে তারপরে ভিডিওগুলো করেছি। আমি সেন্টেন্স সবগুলো একত্র করে তার মধ্যে বাছাই করে এইগুলো দিয়ে এভাবে করিনি, কোনো এডিট করিনি। ওই টেস্টের বাক্যগুলোকে দিয়ে 2টা ভাগ করে করে আমি ভিডিওগুলো করেছি। একটু একটু খেয়াল রাখতে হবে। এখানে প্রথম বাক্য হলো she was an identification। এখানে বোল্ড অক্ষরে লেখা আছে কতগুলো শব্দ, সেইগুলো গ্রামাটিক্যাল দিক থেকে তার পরিচয়টা কি, আমরা বাক্যটি বলি তারপরে কথাটি বললে ভালো হবে। she was a lawyer, তিনি ছিলেন একজন আইনজীবী। বিফোর she became a full-time belly dancing instructor, এক ভদ্রমহিলা, তিনি বর্তমানে বেলি ডান্সিং ইনস্ট্রাক্টর, তিনি একজন ইনস্ট্রাক্টর, ডান্স শিখান। কি ডান্স? বেলি ডান্স। তার পূর্বে, এই পেশায় আসার পূর্বে তিনি কি ছিলেন? তিনি একজন আইনজীবী ছিলেন, পেশায় একজন আইনজীবী ছিলেন। এই হলো বাক্য। তিনি একজন বেলি ডান্সের পূর্ণকালীন প্রশিক্ষক হওয়ার পূর্বে একজন আইনজীবী ছিলেন। She was a lawyer before she became a full-time belly dancing instructor। এখানে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফিকেশন মানে কি, কোনো কোনো শব্দ বোল্ড অক্ষরে আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলো কোন গ্রামাটিক্যাল টার্মে কোন কিভাবে সেগুলোকে চিহ্নিত করা যায়। সে ওয়াজ আছে, এখানে ওয়াজ হলো একটি ভার্ব, লয়ার হলো একজন, একটি মানে এটি একটি সি হলো সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের কমপ্লিমেন্ট হলো লয়ার, এ লয়ার। তারপরে হলো এটা ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, আর লয়ার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। বিকেম, বিকেম হলো আবার একটি লিঙ্কিং ভার্ব। আর শেষে হলো ইনস্ট্রাক্টর, এই ইনস্ট্রাক্টর হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টের একটি পরিচয় জ্ঞাপক কথা, সে কারণে এটি একটি কমপ্লিমেন্ট। সাবজেক্ট, মূল সাবজেক্ট হলো এখানে সি হলো মূল সাবজেক্ট। She was a lawyer before she became a full-time belly dancing instructor। এখন 3টি অপশন আছে, কোনটির মধ্যে এটি আমরা এইভাবে দেখতে পাচ্ছি। প্রথমটিতে এই অপশনে আছে লিঙ্কিং ভার্ব ওয়াজ, যেগুলো
বোল্ড অক্ষরে আছে সেগুলোকেই চিহ্নিত করতে হবে, অন্যগুলো নয়। ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, তারপরে লয়ার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, তারপরে আবার বিকেম হলো লিঙ্কিং ভার্ব, আর শেষে ইনস্ট্রাক্টর হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অন্যগুলোতে ঠিক এভাবে নেই। এই অপশন উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 2, আইডেন্টিফিকেশন টাইপ অফ ফ্রেজ, কোন ধরনের ফ্রেজ সেটি আইডেন্টিফাই করতে হবে। এখানে বোল্ড অক্ষরে আছে ট্রাইং টু সেল দ্যাট লেমন অফ এ কার হ্যাজ বিকাম এ লেসন ইন ফিউটিলিটি, ওই ত্রুটিপূর্ণ গাড়িটি বিক্রি করার জন্য করার চেষ্টা করা এখন একেবারে বৃথা প্রচেষ্টার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখানে ট্রাইং টু সেল দ্যাট লেমন অফ এ কার, এই যে এটি আন্ডারলাইন করা, এটি বোল্ড অক্ষরে লেখা, এই অংশটি কোন ধরনের ফ্রেজ সেটি চিহ্নিত করতে হবে, সেটি আইডেন্টিফাই করতে হবে। ট্রাই থেকে ট্রাইং, তো ট্রাইংটি জিরান্ড হয় অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখন এখানে জিরান্ড যদি ভার্ব থেকে, এখানে ট্রাইং থেকে এটি ভার্ব থাকছে না, এটি নাউন হয়ে যাচ্ছে, ট্রাইং টু সেল দ্যাট। এখানে পার্টিসিপল ফ্রেজ না, এটি হবে না, এটা পার্টিসিপল ফ্রেজ না, এটা হলো জিরান্ড ফ্রেজ অ্যাক্টিং অ্যাজ দ্য সাবজেক্ট। ট্রাইং টু সেল দ্যাট লেমন অফ এ কার, ট্রাইং হলো জিরান্ড, আর টু সেল ইনফিনিটিভ ইত্যাদি ইত্যাদি, ট্রাইং এর সাথে অন্য শব্দগুলো আছে, অতএব এটি একটি ফ্রেজ। কি ফ্রেজ? জিরান্ড ফ্রেজ। তো আর একটা হতে পারে যে এটাকে পার্টিসিপল ফ্রেজ কেন বলছেন না, জিরান্ড ফ্রেজ কেন, কারণ এটি সেই কথাটি আমরা এখানে বলব, মানে বি অপশনের উত্তর সঠিক। এটি একটি জিরান্ড ফ্রেজ অ্যাক্টিং অ্যাজ দ্য সাবজেক্ট, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনটি? ট্রাইং টু সেল দ্যাট লেমন অফ এ কার, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই সাবজেক্টের ভার্ব হলো হ্যাজ বিকাম, এটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ট্রাই থেকে ট্রাইং করা হয়েছে এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব এটি একটি জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ অ্যাক্টিং অ্যাজ দ্য, বি অপশনের উত্তর সঠিক। নাম্বার 3, এবারে আবার আইডেন্টিফিকেশন। মার্থা একজন মেয়ের নাম। মার্থা হ্যাড এ স্ট্রং আর্জেন্টাইন অ্যাকসেন্ট। মার্থা যখন কথা বলে তখন তার কথায় ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, সেই আর্জেন্টাইন ভাষার একটা টোন তার কথায় লক্ষ্য করা যায়। ইভেন দো, যদিও, হার ফাদার ওয়াজ এ মেসিডোনিয়ান, তার বাবা ছিলেন ইউরোপের মেসিডোনিয়ার একজন লোক, সেখান থেকে তিনি এসেছিলেন। অ্যান্ড হার মাদার আইরিশ, এবং তার মা ছিলেন ইংল্যান্ড, ইউকের মধ্যে আয়ারল্যান্ড, ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড, সেই আয়ারল্যান্ডের একজন ভদ্রমহিলা। তো তাদের সন্তান হলেন মার্থা। তো তার কথায় একটা আর্জেন্টাইন অ্যাকসেন্ট বিদ্যমান। মার্থার উচ্চারণে আর্জেন্টিনীয় টার্ম ছিল, যদিও তার বাবা ছিলেন একজন মেসিডোনীয় এবং তার মা ছিলেন আইরিশ। এখন এখানে মানে বোল্ড অক্ষরে আছে ইভেন দো এবং অ্যান্ড, ইভেন দো এবং অ্যান্ড। ইভেন দো এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, দো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার সাথে ইভেন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এ অপশনে, বি অপশনে আছে, আর শেষে আছে অ্যান্ড হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনে আছে এই অ্যান্ড, অর, বাট, এলস, এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এই অপশনের উত্তর সঠিক, অন্যগুলো ঠিক নেই।
Sentence number 4. Which of the following statements about a subject verb agreement is false? সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট হয়ে মানে প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল অনুযায়ী, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার অনুযায়ী, এরকমের কতগুলো নিয়ম কানুন আছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বজায় রেখে বাক্য গঠন করতে হয়। তো এখানে কতগুলো মন্তব্য করা হয়েছে, এই মন্তব্যগুলো সব মানে এর মধ্যে কোনটি ফলস, মিথ্যা, সঠিক নয়, সেটি চিহ্নিত করতে হবে। এই সিঙ্গুলার সাবজেক্ট টেকস এ সিঙ্গুলার ভার্ব, কথা ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে, ফলস না। এ প্লুরাল সাবজেক্ট টেকস এ প্লুরাল ভার্ব, এটিও ঠিক আছে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল অনুযায়ী ভার্ব বসবে। দ্য ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার। তো ভার্ব অবশ্যই ভার্ব সাবজেক্টের সাথে নাম্বারের দিক থেকে মিল হবে, এটাও ঠিক আছে, এটাও সঠিক কথাই বলছে। ডি অপশনে হলো অল অফ দ্য স্টেটমেন্টস আর ফলস। এই মানে মন্তব্যগুলো, উপরের মন্তব্যগুলো সবগুলোই মিথ্যা, না এটি ঠিক নয়। আর ই নাম্বারে হলো নান অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস। উপরের যে স্টেটমেন্টগুলো তার মধ্যে কোনোটিই ভুল নয়, কোনোটি ভুল নয়, সঠিক। তাহলে ই অপশনের উত্তরই সঠিক। ই অপশন নান অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস, এটি রাইট আনসার। সেন্টেন্স নাম্বার 5. সেন্টেন্স নাম্বার 5. মাই নেইবার, আমার প্রতিবেশী, এ টল ম্যান উইথ নবি নিস, একজন লম্বা লোক যার হাঁটুর হাড়গুলো বাঁকা, কেমন হাঁটু, গিটওয়ালা হাঁটুর মানে গিটগুলো বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, এরকম একজন লোক। হ্যাড এ ব্যাড হ্যাবিট, তার একটা খারাপ অভ্যাস ছিল কি, অফ চেজিং হিজ ডগ, তার কুকুরটিকে তিনি কেবল তাড়াতেন। অ্যাজ দ্য ডগ চেজড দ্য ক্যাট, এবং কুকুরটি আবার বিড়ালটিকে তাড়াতো। তার ফলে কি হতো, রেজাল্টিং ইন এ রাদার রিডিকুলাস ডিসপ্লে অফ সার্কুলার মোশন, একটার পিছনে আর একটা দৌড়াচ্ছে, এইরকমের একটা গতি সেখানে বজায় থাকতো, বা এরকমের একটা তাড়ানো ইত্যাদি এই কর্মকাণ্ড সেখানে বজায় থাকতো। এখন এখানে চিহ্নিত করতে হবে মডিফায়ার, মানে এখানে বোল্ড অক্ষরে আছে এ টল ম্যান উইথ নবি নিস, এখানে নেইবারকে মডিফাই করেছে এ টল ম্যান উইথ নবি নিস, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। আর হ্যালো অফ সেইজিং হিজ ডগ অ্যাজ দ্য ডগ, অফ আছে প্রিপোজিশন, তার সাথে এই শব্দগুলো, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। রাদার হলো অ্যাডভার্ব, আর রিডিকুলাস হলো অ্যাডজেক্টিভ। ডিসপ্লে হলো নাউন, তার দোষগুণ মডিফাই করছে রিডিকুলাস হলো অ্যাডজেক্টিভের মডিফাইং ওয়ার্ড হলো রাদার হলো অ্যাডভার্ব। এখন এখানে আমরা দেখি প্রথমটিতে বলছে অ্যাপোজিটিভ ফ্রেজ, না অ্যাপোজিটিভ ফ্রেজ এটা নয়, এখানে অ্যাপোজিটিভ ফ্রেজ নয়, এটি অ্যাপোজিটিভ ফ্রেজ। হ্যাঁ, নেইবার হচ্ছে আর টল ম্যান উইথ নবি নিস একই ব্যক্তি, অতএব অ্যাপোজিটিভ ফ্রেজ বলা যায়। তারপরে অ্যাডভার্ব ক্লজ, এই অপশনের উত্তর সঠিক। এখানে এ টল ম্যান উইথ নবি নিস, এই লোকটি কথা তারা যাকে বুঝাচ্ছে
আর মাই নেইবার তা একই একই লক্ষ্য বুঝাচ্ছে। মাই নেইবার যিনি আর টল ম্যান উইথ নবীন ইজ একই ব্যক্তি। অতএব এটি হলো মানে অ্যাপোজিটিভ ফ্রেজ, ঠিক আছে। এটি একটি অ্যাপোজিটিভ ফ্রেজ, এটি মাই নেইবারকে নতুনভাবে চিহ্নিত বা বর্ণনা করছে, অ্যাপোজিটিভ ফ্রেজ। আর সেইজিং অফ সেইজিং হিজ ডগ, অফ সেইজিং হিজ ডগ এটি একটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটি একটি প্রিপোজিশন অফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটি প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এটি কাজ করছে অ্যাডভার্ব ক্লজের কাজ করছে, অ্যাডভার্ব ক্লজের কাজ করছে, অ্যাডভার্ব ফ্রেজের কাজ, অ্যাডভার্ব ফ্রেজ। Of seizing his dog as the dog seized the cat, এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ, এটি এটি একটি অ্যাডভার্ব ক্লজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এটি সাবঅর্ডিনেট কনজাংশন। অ্যাজ হলো এইখানে যে অ্যাজ আছে, অ্যাজ দ্য ডগ সেজড, অ্যাজ হলো সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে এটা অ্যাডভার্ব ক্লজ, তারপরে হলো রেদার হলো অ্যাডভার্ব, রিডিকুলাস হলো অ্যাডজেক্টিভ, এবং এবং রিডিকুলাস অ্যাডজেক্টিভ ডিসপ্লে নাউনকে মডিফাই করেছে, এবং টাইপটা হলো অ্যাডজেক্টিভ। আমরা সেইগুলো বললাম। তাইলে আমাদের উত্তরটি হলো এই অপশনের উত্তর সঠিক, এই অপশনের উত্তর সঠিক। এবারে সেন্টেন্স নাম্বার 6, বাট হাউ আগলি ইউ আর সেইড মাই নেইবার, আমার প্রতিবেশী আমাকে বলল যে তুমি কতই কুৎসিত। এখন এখানে কমপ্লিশন, এখন বাইরে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে কোন কথাটি বসবে? তিনটি আছে এখানে অপশন। ওয়ান অফ মাই সোন এনিমিজ অ্যাজ শি অ্যাভার্টেড হার আইস হুজ ডটার ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ মি, এর কোনটি এখানে বসবে? এই অপশন উত্তর সঠিক, ওয়ান অফ মাই সোন এনিমিজ, এটি একটি অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। এখন পুরো বাক্যটি, কারণ বাট হাউ আগলি ইউ আর সেড মাই নেইবার, আমাকে বলছে সে, আমার প্রতিবেশী আমাকে বলছে তুমি কতই কুৎসিত। তো আমার প্রতিবেশী যিনি, তিনি আবার ওয়ান অফ মাই সোন এনিমিস, তিনি আমার একজন শত্রু। তো যিনি আমার প্রতিবেশী তিনি আমার শত্রু, সেই অর্থে এটি একটি অ্যাপোজিটিভ ফ্রেজ। তাইলে আমাদের মানে উত্তর হলো এই অপশন উত্তর সঠিক, ওয়ান অফ মাই সোন এনিমিস এবং মাই নেইবার একই ব্যক্তি। অতএব আমাদের উত্তর হলো এই অপশন উত্তর সঠিক। এরপরে হলো 7 পার্টস অফ স্পিচ, মানে কোনো বাক্য শব্দগুলো যদি থাকে তাহলে কোনটি কোন পার্টস অফ স্পিচের সেটি আইডেন্টিফাই করা হয়তো প্রয়োজন হয়। এখানে আমরা বোল্ড অক্ষরে দেখতে পাচ্ছি এভরিবডি, এটি আইডেন্টিফাই করতে হবে এটি কোন পার্ট অফ স্পিচ, তারপরে দ্যাট এবং হিমসেলফ ইত্যাদি, এইগুলো হিজ, এইগুলো। এভরিবডি হলো প্রোনাউন, এভরিবডি হলো প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন, আর দ্যাট হলো কনজাংশন, দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউন কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেকে নিজেকে বোঝায়, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে ইনডেফিনিট প্রোনাউন, তারপরে দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হিজ হলো পজেসিভ প্রোনাউন। তাহলে বি অপশনের উত্তর সঠিক, আমরা বি অপশনের উত্তরই
আমার সবগুলো মিলাতে পারছি। বি অপশনের উত্তর সঠিক। বি অপশনের উত্তরই সঠিক। এবারে হলো সেন্টেন্স ক্যাটেগরি। মিস্টার ডিলন একজন লোকের নাম। মিস্টার ডিলন মেট উইথ হিজ নিউ এমপ্লয়িজ। মিস্টার ডিলন তার নতুন কর্মচারীদের সাথে মিলিত হলেন। অ্যান্ড ট্রাই টু ইনস্টিল ইন দেম, ইনস্টিল তাদের মধ্যে উৎসাহিত করতে, ইন দেম দ্য ড্রাইভ তাদের মধ্যে একটা আবেদন সৃষ্টি করার চেষ্টা করলেন, টু সাকসিড যাতে সফল হওয়া যায়, কোম্পানিটি সফল হতে পারে। দ্যাট হ্যাড ক্যারেক্টারাইজড হিজ সেলস টিমস ইন দ্য পাস্ট তার মানে বিক্রয় কর্মীদেরকে তিনি উৎসাহিত করে তাদেরকে যাতে তাদের টার্গেট ফুলফিল করতে পারে, সেজন্য সাকসেসফুল হতে পারে, সেজন্য তিনি চেষ্টা করলেন, তাদের কর্মচারীদেরকে উদ্দীপ্ত করলেন, উদ্দীপনা সৃষ্টি করলেন। এখন এখানে এই বাক্যটা কোন ধরনের বাক্য? মিস্টার ডিলন মেট উইথ হিজ এমপ্লয়িজ, নিউ এমপ্লয়িজ, এটা independent clause, and tried to instill in them the drive to succeed, এবং এটি আরেকটি মানে ট্রাই টু না, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই আরেকটা অংশ। এখানে একটি বার পারে, এখানে আরেকটি বার, টু সাকসিড ইনফিনিটিভ। দ্যাট হ্যাড ক্যারেক্টারাইজড হিজ সেলস টিমস ইন দ্য, দ্যাট হ্যাড এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। মিস্টার ডিলন এটিকে সফল হওয়ার চেষ্টা করলেন, তার আগে বিক্রয়কের একটি বিশেষ বৈশিষ্ট্য। এখানে এটি দুইটি, এটি একটি কমপ্লেক্স বাক্য, কারণ দুইটা ক্লজ আমরা পাচ্ছি। মেট উইথ হিজ নিউ এমপ্লয়িজ অ্যান্ড ট্রাই টু ইনস্টিল, দুইটা ভার্ব, একটি মানে ক্লজে দুটি ভার্ব, এটি হলো একটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাকসিড পয়েন্ট। আর দ্যাট হ্যাড ক্যারেক্টারাইজ হিজ সেলস টিম ইন দ্য পাস্ট, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটি মেইন ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি একটি কমপ্লেক্স বাক্য। বি অপশনের উত্তর সঠিক। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। এবারে নাম্বার 9, ফ্রেজ আইডেন্টিফিকেশন। এটি কোন ধরনের ফ্রেজ সেটি আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ক্যান অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট, নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ তা পারে। সাবজেক্টস অর অবজেক্ট কমপ্লিমেন্ট, সেটিও করতে পারে। অ্যান্ড অবজেক্টস অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে নাউন ফ্রেজ, হ্যাঁ ঠিক আছে। পার্টিসিপেল ফ্রেজেস অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল ফ্রেজেস অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটাও করে, বি নম্বরে ঠিক আছে। ইনফিনিটিভ ফ্রেজেস অলওয়েজ অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভস, এইটা সবসময় ঠিক না, কখনো কখনো এরকম হয়, কখনো কখনো ঠিক না। আর জিরান্ড ফ্রেজেস অলওয়েজ অ্যাক্ট অ্যাজ নাউন, এটা সবসময় নাউন হিসেবে ব্যবহৃত হয়। আর ইতে হলো বি এবং ডি, নান অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ ফলস, না কোনোটাই একটু ভুল আছে। এখানে এ নম্বর বাক্যে যে মন্তব্য করা হয়েছে তা ঠিক, এ নম্বরটা ঠিক আছে। বি নম্বর বাক্যে যা বলা হয়েছে তাও সঠিক, বিও ঠিক আছে। পার্টিসিপেল ফ্রেজেস অলওয়েজ অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ, এটা ঠিক আছে। সি নম্বর বাক্যে যা মন্তব্য করা হয়েছে তারা পুরোপুরি ঠিক নয়, সি নম্বরে সবসময় ঠিক নয়। আর ডি নম্বরে বক্তব্য ঠিক আছে, ই নম্বরে মন্তব্য সঠিক। ই নম্বরে বলা হয়েছে বি এবং ডিতে
ঠিক আছে, এটা বি তে ঠিক আছে এবং ডি তেও ঠিক আছে। অতএব ই নম্বরের উত্তর সঠিক, কিন্তু এফ নম্বরের উত্তর সঠিক নয়, কোনোটি ভুল নয়। না, তা নয়, সি নম্বরে কিছু ভুল আছে। অতএব আমাদের আনসার হলো ই নম্বরের উত্তরই সঠিক, তাতে বি এবং ডি কভার করে। সেন্টেন্স নাম্বার 10, কারেক্ট প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন থাকবে এবং তার পূর্বে যার জন্য রিলেটিভ প্রোনাউনটি বসেছে তার সেটি অনুযায়ী হবে। দুটির মধ্যে একটি মিল থাকবে, নাম্বার, পার্সন ইত্যাদি অনেক কিছু মিল থাকতে হবে। এভরিবডি হিয়ার মাস্ট ট্রাই দেয়ার বেস্ট টু উইন দ্য ফুড রেস। এভরিবডির জন্য এখানে দেয়ার বলেছে, এটি ঠিক আছে কিনা? when the person shows up late for work he or she should be reprimanded, এটি ঠিক আছে। the representatives of the press who are annoyed by the president's remarks have packed up their cameras and gone home. রাষ্ট্রপতির মন্তব্যে বিরক্ত হয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের ক্যামেরা গুছিয়ে বাড়ি ফিরে গেছে, এটা ঠিক আছে। এটাতে মানে অ্যান্টিসিডেন্ট এবং মানে রিলেটিভ প্রোনাউন মিলে মিলে কিভাবে হু বলতে মানে প্লুরাল বোঝাচ্ছে আর রিপ্রেজেন্টেটিভ তো প্লুরাল, অতএব প্রেসের রিপ্রেজেন্টেটিভ প্লুরাল এবং হু প্লুরাল, অতএব এটি মিলে। উইলম্যান এভার আনসার্স দ্য ফোন আফটার মিডনাইট অ্যাজ ইট মেক্স হার নার্ভস টু ডু সো। এখানে একটু গোলমাল আছে, নাম্বার মানে প্রোনাউন অ্যান্টিসিডেন্টে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে একটু উইকনেস আছে ব্যক্তি। এখানে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর সি অপশন, সি অপশনটি ঠিক আছে। তবে অন্য বাক্যগুলোর ক্ষেত্রে আরো কিছু আলোচনার সুযোগ আছে। এ অপশনের এভরিবডি হিয়ার মাস্ট ট্রাই দেয়ার বেস্ট টু উইন, এখানে এভরিবডির জন্য প্রোনাউন ব্যবহার করা হয়েছে দেয়ার। এটি বর্তমানে, আগে এরকম ব্যবহার করা হতো না, এভরিবডির জন্য বলা হতো হিজ অর হার, এভরি মাস্ট ট্রাই হিজ অর হার বলা হতো, কিন্তু বর্তমানে এভরিবডির পরিবর্তে দেয়ার দে এটা ব্যবহার করা হয়, অতএব এটি বর্তমানে গ্রহণযোগ্য। এভরিবডি মাস্ট সাইন হিজ ওন নেম, এভরিবডি মাস্ট সাইন হিজ হার ওন নেম, এরকম আগে বলা হতো, এখনো বলা হয়, কিন্তু এভরিবডি মাস্ট সাইন দেয়ার ওন নেম, কিন্তু এটিও এখনো গ্রহণযোগ্যতা পাচ্ছে। Although this violates what many consider standard, it is in fact standard in British English and increasingly so in US English. এটি এখন ইউএস ইংলিশেও গ্রহণ করা হচ্ছে। এভরিবডির পরিবর্তে যে প্রোনাউন পরে প্রোনাউন দে বসানো হয়, এটি এখন আমেরিকাতেও ব্যবহার করা হচ্ছে। এখানে সি অপশনে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট পুরোপুরি সঠিক আছে। ডি অপশনে উইল এটি 200, ব্যাকরণগত ভুল আছে, যদি এই বাক্যটিতে ব্যাকরণগত ভুল আছে, কিন্তু মানে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট এটি সঠিক আছে। তাহলে আমাদের মানে সঠিক উত্তর হলো সি নাম্বারের বাক্য, সি অপশন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট পুরোপুরি সঠিক আছে, অতএব এটি আমাদের টেস্টের উত্তর হলো সি। সেন্টেন্স নাম্বার 11, to hear Martha tell it, living with her in-laws is a complete nightmare. মার্থার বর্ণনা অনুযায়ী তার শ্বশুর শাশুড়ি এবং এদেরকে নিয়ে একত্রে বসবাস করা তার জন্য দুঃস্বপ্নের মতো ব্যাপার হবে। তো এটিতে বলছে, এখন এখানে
আন্ডারলাইন করা বা চিহ্নিত মানে বোল্ড করা শব্দগুলো হলো টু হিয়ার মার্থা টেল ইট, টু হিয়ার ইনফিনিটিভ ফ্রেজ, লিভিং উইথ হার ইন লস, এটি একটি এটি একটি জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ এবং জিরো বা পার্টিসিপেল ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ। তাইলে এখানে আমরা বলবো প্রথমটি হলো টু হিয়ার মার্থা, সি অপশনের উত্তর হলো ইনফিনিটিভ ফ্রেজ আর পার্টিসিপেল ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ টু হিয়ার মার্থা টেল ইট, আর এটি হলো পার্টিসিপেল ফ্রেজ। সি অপশনের উত্তর সঠিক। লিভিং উইথ হার ইন লস বিগিনস উইথ লিভিং হুইচ ফাংশনস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, অতএব এটি জিরান্ড ফ্রেজ। না, ইনফিনিটিভ, এটি তো ইনফিনিট, টু হিয়ার তো ইনফিনিটিভ, এটি ইনফিনিটিভ ফ্রেজ। The sentence. Since living is a verb ending in ing used as a noun, it is a gerund phrase. Living একটি gerund phrase. অতএব আমাদের উত্তর হলো সি অপশন উত্তর সঠিক, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। এটা যদি আমরা জিরান্ড ফ্রেজ বলি, begins with living, living with her in-laws as the subject of the sentence. তাহলে এটি যদি জিরান্ড বলি তাহলে তাহলে এই অপশন উত্তর সঠিক। এই অপশনের উত্তর সঠিক, সি অপশনের উত্তর সঠিক নয়। কারণ ইনফিনিটিভ ফ্রেজ এই সি অপশনে ইনফিনিটিভ আছে, এ অপশনে ইনফিনিটিভ, কিন্তু এটিকে আমরা বলছি লিভিং উইথ হার ইন লস, এটি একটি জিরান্ড ফ্রেজ। তাইলে ইনফিনিটিভ ফ্রেজ জিরান্ড ফ্রেজ, অর্থাৎ এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 12, filling up parts of sentence. এখানে ফাঁকা স্থানে কোনটি বসবে সেটি আমরা বসাবো। এর মানে সবই সংযোগকারী, কানেক্টিং, স্থানান্তরমূলক, ট্রানজিশনাল শব্দ যা বাক্য বা ধারণাগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে লেখার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, এটা বুঝলাম। এখানে এখানে যে বলছে কোঅর্ডিনেটিং, কনজাংশন, কনজাংটিভ, অ্যাডভার্ব,
and subordinating conjunctions are all types of connecting and transitional words. এগুলো হলো বি অপশনের কানেক্টিং অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডস, এগুলো কনজাংশন এবং ট্রানজিশনাল ওয়ার্ডস, অর্থাৎ বি অপশন উত্তর সঠিক। এখানে ফাঁকা স্থানে বসবে বি অপশনের, এই যে এই বি অপশনের কথাগুলো বসবে, এটি আমাদের উত্তর। নাম্বার 13, আইডেন্টিফাই দ্য ইনডাইরেক্ট অবজেক্ট। Now we will make the children some play clothes out of these old drapes, please. এই যে পুরনো মানে পর্দাগুলো, এই পর্দাগুলো দিয়ে বাচ্চাদের খেলাধুলার কিছু পোশাক বানিয়ে দেবে, একজনকে বলা হয়েছে। এখন এখানে আমাদের প্রশ্ন কি আছে, আইডেন্টিফাই ইনডাইরেক্ট অবজেক্ট, এর মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটি? উইল ইউ মেক দ্য চিলড্রেন, চিলড্রেন হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা যদি কোনো মানে ভার্ব হলে যদি কোনো মানে অবজেক্ট থাকে, দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক যে অবজেক্ট সেগুলো হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক বা জিনিস এইগুলো সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে সাম প্লে ক্লোথস এটি হবে ডাইরেক্ট অবজেক্ট, আর দি চিলড্রেন এটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমাদের আইডেন্টিফাই ইনডাইরেক্ট অবজেক্ট আমাদের বলতে হবে যে দি চিলড্রেন হলো এখানে সঠিক উত্তর। তাহলে আমাদের উত্তর হলো এই অপশনের উত্তর সঠিক, এই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 14, আইডেন্টিফিকেশন অফ টাইপ অফ ফ্রেজ, ফ্রেজটা কোন ধরনের সেটি আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। দ্যাট ম্যান ডুইং এ জিগ ইন দ্য টাউন স্কোয়ার, ওই যে লোকটি টাউন স্কোয়ারে ওখানে যে জিগ করছে, জিগ এক ধরনের মানে ব্যায়াম বা নাচ করা, তিনি আমার আঙ্কেল এবং তিনি একজন ফিলোসফার, দার্শনিক কাকা। শহরের প্রধান চত্বরে আনন্দের সঙ্গে জিগ নাচ করা লোকটি আমার দার্শনিক কাকা, আমার কাকা, এবং তিনি একটু দার্শনিক ধরনের। এখন এখানে আইডেন্টিফাই করতে হবে ডুইং এ জিগ ইন দ্য টাউন স্কোয়ার, এটি কোন ধরনের ফ্রেজ, সেটি ডুইং এ জিগ, ডু মানে জিরান্ড ফ্রেজ আর পার্টিসিপেল ফ্রেজ, এর কোনটি পার্টিসিপেল ফ্রেজ হবে? এটা ডুইং যে এটি নাউন হিসেবে কাজ করছে না, এটি একটি ভার্ব হিসেবে থেকে যাচ্ছে, এটা পার্টিসিপেল ফ্রেজ। পার্টিসিপেল ফ্রেজ কারণ ডুইং এ জিগ ইন দ্য টাউন স্কোয়ার এটি একটি পার্টিসিপেল ফ্রেজ। এটি প্রেজেন্ট পার্টিসিপল ডুইং দিয়ে শুরু হয়েছে, এটি দ্যাট ম্যানকে বর্ণনা করছে, বিশেষণে কাজ করছে, তাই এটি পার্টিসিপল ফ্রেজ। এ জিরান্ড ফাংশনস এজ এ নাউন বাট ডুইং হিয়ার ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অতএব এটি পার্টিসিপল ফ্রেজ, জিরান্ড ফ্রেজ নয়। আমাদের উত্তর হলো ডি অপশনের পার্টিসিপল ফ্রেজ। এবারে হলো সেন্টেন্স নাম্বার 15, after gathering nectar and cleaning up the hive, the bees took a well-deserved break. মানে মৌমাছিরা তাদের মানে ইয়ের মধ্যে থাকে, মধুর চাকের মধ্যে থাকে, তাইলে তাদের নেকটার মধু সংগ্রহ করার পরে এবং ওই মানে ইয়েটাকে চাকটাকে পরিষ্কার করার পরে তারা একটা বিশ্রাম নিচ্ছে বা ইয়ে নিচ্ছে। ফুলের মধু সংগ্রহ করা এবং মৌচাক পরিষ্কার করার পর মৌমাছিরা একটি প্রাপ্য বিশ্রাম নিল। এখন এখানে আফটার গ্যাদারিং নেকটার অ্যান্ড ক্লিনিং আপ দ্য হাইভ, এখানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ এটি বলা যাবে। আর তারপরে এটি কোন ধরনের ফাংশন করছে, এটি এটি ওই মানে সেন্টেন্সকে মডিফাই করছে, দেখা যায়।
প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব, আর হলো অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। টুক এ ব্রেক, সেই টুক ব্রেককে মডিফাই করছে, অতএব এটি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এই অপশনের উত্তর সঠিক। Sentence number 16. Phrase identification. Before Mrs. Allman became head of the plastics, কোম্পানিতে চাকরি করেন, কিন্তু তিনি প্লাস্টিক বিভাগের প্রধান হওয়ার পূর্বে ফর দ্য টয় কোম্পানি শি ওয়াজ এ কসমেটিক সার্জন, তার পূর্বে তিনি একজন কসমেটিক সার্জন হিসেবে কাজ করতেন। মিস অলম্যান খোলা খেলনা কোম্পানির প্লাস্টিক বিভাগের প্রধান হওয়ার আগে তিনি একজন কসমেটিক প্লাস্টিক সার্জন ছিলেন। এখন এখানে বিফোর মিসেস অলম্যান বিকেম হেড অফ প্লাস্টিক্স, এই আন্ডারলাইন করা এবং বোল্ড করা অংশটি কোন ধরনের ফ্রেজ? এটি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু পুরো বাক্যটিকে সে মানে এই ফ্রেজটি মডিফাই করছে। তাইলে অ্যাবসলিউট ফ্রেজ পার্টিসিপেল না এটি, আর পরে হলো কসমেটিক সার্জন, এটা হলো কসমেটিক সার্জন, এটা হলো নাউন ফ্রেজ। সি অপশন উত্তর, প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ, এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ। প্রথম অংশটি প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই কসমেটিক সার্জন এটি একটি নাউন ফ্রেজ। তাইলে সি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 17. Dash comes at the beginning of dash and establishes the relationship between the clause and the rest of the sentence. A dependent, a conjunctive, a subordinate conjunction. A subordinate conjunction comes at the beginning of a sentence, beginning of a dependent clause, subordinate conjunction. Subordinate conjunction comes at the beginning of an independent clause and establishes a relationship between the clause and the rest of the sentence. সি অপশন উত্তর সঠিক। সি অপশন উত্তর সঠিক। পুরো বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন comes at the beginning of an independent clause and establishes the relationship between that clause and the rest of the sentence. 18. Type of the modifier, misplaced modifier. Misplaced কোনটি? One morning I shot an elephant in pajama. How he got into my pajamas I'll never know. এক সকালে আমি আমার পায়জামা পরে একটি হাতিকে গুলি করেছিলাম, হাতিটা কিভাবে আমার পায়জামার ভিতরে ঢুকলো তা আমি কোনোদিনই বুঝতে পারিনি। এখানে ওই মানে যেটিকে মডিফাই করে সেটির কাছাকাছি যদি ওই শব্দটিকে না রাখে তাইলে এলোমেলো হয়ে যায়, সেরকম ঘটনা এখানে। মিসপ্লেসড, এখানে এই অপশনের উত্তর সঠিক। মিসপ্লেসড মডিফায়ার, the word, phrase or clause does not clearly relate to the word it is intended to modify. One morning I shot an elephant. এখানে বুঝাতে চাচ্ছে আমি পাজামা পরিহিত অবস্থায় একটি হাতিকে গুলি করেছিলাম, কিন্তু হাতি আমার পাজামার মধ্যে এসেছিল, আমি গুলি করেছিলাম, ঘটনা এটি নয়। কিন্তু যেভাবে এখানে বলা হয়েছে I shot an elephant in my pajamas, এটি হবে না। In my pajamas হবে না, I shot an elephant while I was
ড্রেসিং ইন পাজামা, এটি বোঝাতে চাচ্ছি। তাইলে এখানে এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 19, identification of underlined parts. After the blonde model wobbled precariously, she hit the runway with a thud and died. স্বর্ণকেশী মডেলটি বিপজ্জনকভাবে টলতে টলতে শেষে রানওয়েতে সজোরে আছড়ে পড়ে মারা গেল। মডেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এখন আফটার হলো প্রিপোজিশনাল ফ্রেজ, আফটার হলো প্রিপোজিশন না, এখানে সাবঅর্ডিনেটিং কনভেনশন। দ্য ব্লোন্ড মডেল হলো ব্লোন্ড হলো অ্যাডজেক্টিভ, তারপরে মডেল হলো নাউন, তারপরে প্রিকেরিয়াসলি হলো অ্যাডভার্ব, শি হলো প্রোনাউন, তারপরে দি হলো আর্টিকেল, তারপরে উইথ হলো প্রিপোজিশন, থার্ড হলো নাউন, অ্যান্ড হলো কনজাংশন এবং ডায়েড হলো ভার্ব। এই অপশনের উত্তর সঠিক। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, অ্যাডভার্ব ক্লজ খুঁজে বের করতে হবে। I have a deep respect and admiration for Texas rattlesnakes. Snake মানে সাপ, rattlesnakes মানে র্যাটল না, র্যাটল। আমার গভীর টেক্সাসের র্যাটল সাপগুলোর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও প্রশংসা আছে, যতক্ষণ তারা টেক্সাসেই থাকে। এখন এখানে ফাঁকা জায়গায় কি বুঝবে? ফাঁকা জায়গায় তিনটি অংশ আছে, তার মধ্যে কোনটি বুঝবে? Those are slippery rascals as long as they stay in Texas. But I wouldn't want to meet one face to face. এখানে বসবে বি অপশনটি, as long as they stay in Texas. টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিখ্যাত শহর। বি অপশনের উত্তর সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে I have a deep respect and admiration for Texas rattle, rattle না, rattle, rattlesnakes as long as they stay in Texas, যতক্ষণ তারা টেক্সাসে থাকে তাদের প্রতি আমার শ্রদ্ধা ইত্যাদি আছে। তো এখানে বি অপশনের উত্তর সঠিক। তো ভিডিওটি শেষ করার পূর্বে সকলের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সবার কাছে ভিডিওটি শেষ করার পূর্বে আর একটি কথা আছে, আমার ইংলিশ প্র্যাকটিস ক্লাস যুক্ত মোট 354টি ইংরেজি শেখার ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয়েছে। এই যেটি আজকে করলাম এইরকম সব মিলিয়ে 354টি আছে, শর্টগুলো ছাড়া। ভিডিওগুলোর মধ্যে রয়েছে এমসিকিউ, স্পোকেন ইংলিশ, ট্রান্সলেশন, গ্রামার, স্কিলস টেস্ট, প্রি ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট, সেন্টেন্স স্ট্রাকচার এবং আরও অন্যান্য অন্যান্য আরও কিছু ভিডিও আছে। সবগুলো মিলিয়ে 354টি। বর্তমানে এসএসসি লেভেলের ইন্টারমিডিয়েট ভিডিও চলমান রয়েছে এবং সেন্টেন্স স্ট্রাকচার এটিও চলমান রয়েছে। প্রয়োজন ও সুযোগ মতো আমার ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। অনুগ্রহ করে আপনারা যদি ভিডিও দেখে কোনো উপকারে আসে তাহলে সেই কাজটি করবেন, সেজন্য অনুরোধ জানানোর জন্য এই কথাগুলো বললাম। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।